হাই এভরিওয়ান, আমি অরিত্র। তো এখন আমি রয়েছি একটা ক্যাফেটার নাম আমি ভুলে গেছি, সরি। তো আজকে আমরা বাংলা সেরা ভূতের গল্প সিজন 3 যেটা বেরিয়েছে, এটা রিভিউ অলরেডি আমার চ্যানেলে চলে এসছে। তো সেটার 3টে যেহেতু শর্ট ফিল্মস রয়েছে, অ্যান্থোলজি এটা, তো প্রত্যেকটা শর্ট ফিল্মের ডিরেক্টর এবং রেসপেক্টিভ অ্যাক্টরদের সাথে আমরা আজকে একটা ইন্টারাকশন করব। তো সব থেকে প্রথমে আমাদের সাথে রয়েছে আহিরি, ডেবিউটেন্ট ডিরেক্টর, এবং অনন্যা, ডেবিউটেন্ট অ্যাক্টর, ফার্স্ট কাজ এটা। তো কিরকম হলো এক্সপিরিয়েন্স, মানে প্রথমবার ডিরেক্ট করে প্রথমবার অ্যাক্টিং করে কিরকম লাগলো? আমি আগে ও বলুক। খুব ইমোশনাল ছিল বিষয়টা। মানে খুবই এক্সাইটেড ছিলাম, খুব নার্ভাস ছিলাম, চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল। সো ভালো লেগেছে। এবারে দেখা যাক আগে সবাই দেখে কি বলে, কেমন লাগে সবার। তোমার কাজটা অ্যাপে চলে এসছে, এখন রিলিজ করে গেছে? না না, এখনো রিলিজ করেনি, আচ্ছা। রিলিজ করবে, মানে ট্রেলারটাও ভেরি সুন বেরোবে, তারপরে দ্য মেন থিং উইল কাম আউট। তো সেটাই। আর আমার এক্সপিরিয়েন্স বলতে কাইন্ড অফ সেম, বিকজ যেটা তুমি বললে দুজনেই ডেবিউটেন্ট, তো একটা তো নার্ভাসনেস ছিলই, আর যে মানে কিরকম হবে অ্যান্ড এভরিথিং। আর গল্পটা তো তুমি যেহেতু রিভিউ করেছো, তুমি জানো যে অনেকটা সাইকোলজি বেসড অ্যান্ড এভরিথিং, তো মোর লাইক কি বলবো, ওর ওপর অনেকটা ডিপেন্ডেন্ট ছিল পুরো গল্পটা। তো সেইটা একদিক থেকে খুব ভালো হয়েছে যে ওর সাথে আমার বন্ডিংটা খুব ভালো হয়ে গেছিল। তো ওভারঅল আ ভেরি গুড এক্সপিরিয়েন্স বলবো, মানে লার্নিং এক্সপিরিয়েন্স, ফান এক্সপিরিয়েন্স, সবকিছু মিলিয়ে। তো তোমার গল্পটার নাম সোলো ট্রিপ। তো Solo trip. একটু যদি তোমার গল্পটা কোথা থেকে অ্যাডাপ্ট করেছো একটু বলো ওটা দর্শক। সোলো ট্রিপটা বেসিক্যালি একটা বাজলে বাসি কাছে আসি বলে একটা গল্প থেকে অ্যাডাপ্টেড, বাট আমি মানে সত্যি কথা বলতে গেলে বলবো মেন যে মানে যেটা থেকে অ্যাডাপ্টেড সেটা থেকে ইটস ভেরি ভেরি ডিফারেন্ট। মানে আসল যে গল্পটা সেইটার থেকে এটার মানে একদমই খুব যে মানে কেউ দুটো পাশাপাশি রাখলে খুব রেলিভেন্স পাবে সেটা না, অনেকটাই ডিফারেন্ট। জাস্ট বেসিক কোর এসেন্সটা নেওয়া হয়েছে, যে একটা টোন বা একটা কিছু পেলে, ওই গল্পটায় যেমন একটা বাঁশির আওয়াজ পেলে ভূতটা আসছে, তো এইটাই সেটা একটুখানি মানে অন্য একটা এলিমেন্ট দিয়ে জিনিসটাকে রেপ্লিকেট করা হয়েছে। বাট সেটা ছাড়া ইটস ভেরি ডিফারেন্ট, ইটস ভেরি মডার্ন, মানে কারেন্ট সিনারিও, কারেন্ট যে সিচুয়েশনস গুলো মেয়েদের ফেস করতে হয় বা আমরা ফেস করি সেটার উপর বেস করে। তো আপনারা আহিরিকে কিন্তু অনেকবারই দেখতে পেয়েছেন ক্যামেরার সামনে, বিকজ অভিরূপদার অনেক কাজের মধ্যে ছোট ছোট ক্যামিওস করেছে। তো ফাইনালি, এবং তুমি যখন ডেবিউ করছো, অভিরূপদা প্রডিউসার হিসেবে রয়েছে, তুমি মনে হয় সব থেকে বিগ বাজেট পেয়েছো এবারে। সব থেকে বিগ বাজেট ল্যাভিশ ডেবিউ হয়েছে আহিরির। এটা সর্বজিৎ এবং সৌদীপ খুব রেগে যাবে, বিকজ আহিরি হ্যাজ শট ইন থাইল্যান্ড, অ্যাকচুয়ালি শি হ্যাজ শট ইন থাইল্যান্ড। তো প্রথম সিনেমাতেই থাইল্যান্ডে শুট, কিরকম এক্সপিরিয়েন্স এটা, এবং সব থেকে নিজের প্রথম কাজে, ডেবিউ কাজে এত বড় বাজেট পাওয়াটা কিরকম লাগছে? দেখো, এবার ব্যাপার, দেয়ার আর টু সাইডস অফ এভরি কয়েন। তো সেই দিক থেকে দেখতে গেলে দেখো, হ্যাঁ অবভিয়াসলি অভিরূপ দাকে লট অফ গ্র্যাটিটিউড, যে ফার্স্ট তো অপরচুনিটিটা দেওয়ার জন্য, যে মানে ডিরেক্ট করার। সেকেন্ডলি হ্যাঁ, থাইল্যান্ড, দ্যাট ওয়াজ আ ভেরি বিগ ফ্যাক্টর ফর মি, অফকোর্স, যে বাইরে যাওয়া একটা, সেখানে গিয়ে শুট করা সমস্ত কিছু, সেটা আমাদের প্রত্যেকের জন্যই একটা বড় ফ্যাক্টর ছিল। বাট অন দ্য আদার হ্যান্ড, দেখো বাজেট, বড় বাজেট, সত্যি মানে ইন আ ভেরি অনেস্ট সিনারিও, বড় বাজেট ইন দ্য সেন্স ওরকম তো খুব আলাদা করে এরকম হয় না যে একটা গল্পতেই আমি প্রচুর রিসোর্সেস দিয়ে দেবো, আরেকটা গল্পে দেবো না। তো ইটস ভেরি ওয়েল ব্যালেন্সড। তো এইটাতে ধরো যেই রিসোর্সেস গুলো আমরা এই ইউএসপিটাকে প্রমোট করার জন্য যেই মানে জিনিসগুলো ইউজ করেছি, সেইটা আমরা অন্য দিক থেকে একটু মানে সেই জিনিসগুলো রিকোয়ার্ড ছিল না। মানে ইটস অল স্টোরি ওয়াইজ, মানে ধরো বাকি যে দুটো গল্প আছে সেগুলোতে অনেকগুলো জিনিস রিকোয়ার্ড ছিল, সেইখানে তো বাজেট হ্যাড টু গো, এটাই দিস ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেইভাবে অভিরূপদা হ্যাজ ভেরি স্মার্টলি ব্যালেন্সড এভরিথিং, যাতে কারোরই থাইল্যান্ডটা কেন দরকার ছিল, এটা মন্দারমণি কেন হলো না? থাইল্যান্ডটা আই থিঙ্ক দরকার ছিল ইন দ্য সেন্স যে মানে ওটা একটা ফার্স্টলি তো একটা ইউএসপি ফ্যাক্টর, আর সেকেন্ডলি দ্য স্টোরি ডিম্যান্ডেড আ ফরেন লোকেশন বেসিক্যালি। মানে গল্পটা, আমি গল্পতে যাচ্ছি না বিকজ এখনো বেরোয়নি, বাট গল্প ওয়াইজ ইট ডিম্যান্ডেড আ ফরেন লোকেশন ওয়্যার শি কুড গো, যেখানে ওকে কেউ চেনে না, ওকে কেউ জানে না। তো সেইটা আমাদের মনে হয়েছে, আমরা মানে লোকালিটিটা দেখাতে চেয়েছি, আশেপাশে সমস্ত কিছু দেখাতে চেয়েছি। তো সেইটা এইখানে ওরকম সেট তৈরি করে তো আর পসিবল হতো না। তো ফর দ্যাট তোমার কাছে কোয়েশ্চেন, যে আমি এটা তোমার যে পার্টিকুলার গল্পটা, ইটস ভেরি ভেরি পারফরমেন্স ড্রিভেন, বিকজ একটা মেয়ের থ্রু দিয়ে আমরা পুরো জিনিসটা দেখতে পাচ্ছি, ওর ফোন কনভারসেশন এভরিথিং থ্রু। তো হাউ চ্যালেঞ্জিং ইট ওয়াজ ফর ইউ, এবং এই যে জিনিসটা যেটা তোমরা বিষয়টাকে এক্সপ্লোর করেছো সেটা খুব রেলিভেন্ট। তো সেইটা মানে কতটা আর কি তোমার নিজেরও মানে এক্সপিরিয়েন্স, কারণ একটা অ্যাক্টর তো পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স নিয়ে, একদম। সেটা কতটা কিরম ছিল? আমার যখন আমি স্ক্রিপ্টটা পড়ছিলাম, আমার তখনই চোখে জল এসে গেছিল, টু বি অনেস্ট। সো আর লাইফে অনেক সময় আমরা অনেক স্টেজ দিয়ে
এই জায়গায় এসে দাঁড়িয়েছি। সো অনেক কিছু নিজের পার্সোনাল লাইফ থেকেও আমি পেয়েছি, অ্যান্ড সেটার জন্য হেল্প হয়েছে আমার এই রোলটা করতে। তো প্লাস আরও আমি অনেক কিছু মানে রেফারেন্সও দেখেছি, যারা সিনিয়র অ্যাক্টার্সরা আগে কাজ করেছে ওইরকম টাইপের কাজ করেছে। তো সব কিছু মিলিয়ে আমার ইমোশনাল বা নলেজ সব কিছু মিলিয়ে আমার করতে খুব ইজি হয়েছে। আর অফকোর্স আইরিদীপ খুব হেল্প করেছে আমাকে সিচুয়েশনগুলো বোঝাতে, মানে সবকিছু মিলিয়ে আমার খুব হেল্পফুল হয়েছে, ওই জন্য আর কি ইজি হয়েছে। গ্রেট। আরে তোমার যদি মানে এই যে একটা মানে আমার খুব ভালো লেগেছে যে জেনারেলি কি হয় কি ধরো এরকম এই মেসেজের কাজ তো আমরা আগেও দেখেছি, বাট যখন সেটা একটা মেয়ে বলে তখন ইট বিকামস মোর অথেন্টিক। যেরকম একটা প্রাইম একটা সিরিজ এসেছিল লাস্ট ইয়ার খফ বলে, সো ইট ওয়াজ ভেরি অথেন্টিক বিকজ অফ দিস। মানে ওখানেও হররের থ্রু দিয়ে মেয়েরা কি ডেইলি লাইফে চ্যালেঞ্জেস ফেস করে সেটাকে দেখিয়েছিল। সো ইউ হ্যাভ অলসো শোন দ্যাট দ্য সোশ্যাল মিডিয়া ব্যাকল্যাশ এন্ড এভরিথিং। তো মানে সেটা মানে একটা মানে ফিমেল গেজ, সেটা মানে হাউ ইট ইজ ডিফারেন্ট অ্যান্ড হাউ ইউর এনশোরিং যে একটা ছেলে যদি এটা গল্পটা দেখায় সেটা যেভাবে দেখাবে আই উইল মেক ডিফারেন্ট, মানে আমি সেখান থেকে একটু স্ট্যান্ড আউট করবো। মানে দেখো এই যে মানে পুরো বেসিক ক্রাক্স যেটা গল্পটার, এই যে ইস্যুগুলো আমাদের যতই আমরা বলি যে আমরা প্রগ্রেস করে গেছি অ্যাজ আ সোসাইটি, সামওয়্যার ডাউন দ্য লাইন আমরা করিনি। মানে এখনো যেই ঘটনাটার ওপর গল্পটা বেস, সেরকম যখন কিছু হয় সব থেকে বেশি ব্যাকল্যাশ কিন্তু একটা মেয়েকেই পেতে হয়। অ্যান্ড মানে সেইখানে দ্য থিংস দ্যাট আ ওম্যান ফেসেস অর ও যেই জিনিসগুলো একটা মানে মেয়েকে যেই জিনিসগুলো শুনতে হয় বা তার সাইকোলজিক্যালি যেই ট্রমা বা টর্মেন্টটার মধ্যে দিয়ে তাকে যেতে হয়, দ্যাট ইজ ওয়ে ডিফারেন্ট ফ্রম আ ম্যান, বিকজ সেটা অনেকটা কম হয়ে যায়। আর যেটা মানে it comes from every angle, মানে it comes from family, it comes from society, it comes from people you know, love and everything, মানে সবার আপনজন সবার থেকেই জিনিসটা হয়। আর সেখানে আমার মনে হয় অ্যাজ আ ওম্যান মাইসেলফ ইট ওয়াজ আ লিটল ইজিয়ার ফর মি বিকজ আই কুড রিলেট মোর। মানে আজকে সত্যি কথা বলতে আমাকে যদি একটা ছেলের পার্সপেক্টিভ দিয়ে জিনিসটা লিখতে হতো, আমাকে হয়তো অনেকগুলো আমার বন্ধুদের সাথে কথা বলতে হতো, যারা মানে ছেলে কলিগসদের সাথে কথা বলতে হতো, বন্ধুদের সাথে কথা বলতে হলো, আরো অনেকটা বেশি রিসার্চ করতে হতো টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি, যে মানে কি ভাবে, বিকজ ইটস ভেরি ডিফারেন্ট। মানে কি ফেস করি আমরা, আমি একদমই বলবো না যে মানে ছেলেরা ফেস করে না, দে অলসো গো থ্রু আ লট অফ থিংস অ্যান্ড আ লট অফ মানে জাজমেন্ট এভরি ডে অন আ ডেইলি বেসিস। বাট সেইটা আমার কাছে মানে একটা মেয়ের কাছে সেটা যতটা মানে হয়তো নিউ, আবার একটা ছেলের কাছে মেয়েদের ইয়েটা ইকুয়ালি নিউ। তো সেখানে এই দিক থেকে আমার জিনিসটা অনেকটা ইজি হয়েছে, বিকজ আমি একটা মেয়ে হিসেবেও জিনিসটা মানে রিলেট, আমিও সোশ্যাল মিডিয়া করি, আমিও সমস্ত কিছুই করি। সো ওই জিনিসটা যে আমার সাথে যদি এরকম কিছু হয় তো আমি কি করব, তো সেই দিক থেকে ইট ওয়াজ ইজিয়ার। অ্যান্ড মানে হ্যাঁ একটু মানে নট টু বি বাইস, বাট হ্যাঁ একটু তো 1% হলেও ইটস আ লিটল বিট ওয়ার্স ফর দ্য উইমেন এখনো আমাদের সোসাইটিতে দাঁড়িয়ে। তো সেইটাই। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কনভারসেশন। লাস্ট দর্শকদেরকে বলে দাও সোলো ট্রিপ কবে আসছে এবং কি এক্সপেক্ট করবে লোকেরা, তোমার থেকে আর কি কি কাজ পাবো? আমাদের সোলো ট্রিপ খুব তাড়াতাড়ি আসছে আরো আনন্দ অ্যাপে। আশা করছি এই মাসের শেষেই ট্রেলার বেরিয়ে যাবে, ট্রেলারটা আপনারা দেখতে পাবেন, সেখানেই অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে যে কোন দিন রিলিজ করছে। তো ও প্রচুর হার্ডওয়ার্ক করেছে, ও খুব ভালো কাজ করেছে, আমার ফার্স্ট কাজ, ওর ফার্স্ট কাজ। তো সবাইকে বলবো দেখবেন, অনেস্ট ওপিনিয়ন দেবেন। অ্যান্ড এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো অনেক কিছু শিখেছি, যা যা ভুল হয়েছে যা যা ঠিক হয়েছে সব কিছু থেকেই শিখেছি। তো হোপফুলি এটার উপর বেস করে আরো ভালো কাজ ফিউচারে আসবে। থ্যাংক ইউ। হাই, তো এবার আমাদের দ্বিতীয় সেগমেন্টের অ্যাক্টার্স রয়েছে আমাদের সাথে, অ্যাক্টার্স এবং ডিরেক্টর। সৌদীপের ডেবিউ তো এটা, হ্যাঁ ডেবিউ কাজ, এবং আমাদের সাথে অ্যাক্টার্স রয়েছে, ইন্ট্রোডিউস করার দরকার নেই তবুও করে দিচ্ছি। দেবপ্রিয় রয়েছে, রুকমা রয়েছে, যোদাজিৎ রয়েছে। হ্যালো হ্যালো। তো সবথেকে প্রথমে ডিরেক্টরের কাছে আসতো সৌদীপ। আমার এবারের সিজনে তোমার কাজটা সব থেকে বেস্ট লেগেছে, আমি তোমাকে নিজেও জানিয়েছিলাম এবং আমি রিভিউতেও বলেছি সেটা বেস্ট লেগেছে। সো মানে কি পরিকল্পনা ছিল, মানে কি প্ল্যানিং ছিল? বিকজ আমি প্রচুর ইন্সপিরেশন এক্সরসিস্টের দেখতে পেয়েছি, তো তুমি আমাকে বলো। হ্যাঁ, ইন্সপিরেশন বা পরিকল্পনা যাই বলো, সেটা আমি বিভিন্ন ছবি দেখেছিলাম, ইন্দোনেশিয়ার হরর মুভিজ দেখেছিলাম, প্লাস তুমি যেগুলো বলছিলে এক্সরসিস্ট ইত্যাদি, তো ছবিগুলো আমাদের দেখাই, তো সেই জিনিসগুলো মাথায় ছিল। এবং যতটা জাম্প স্কেয়ার আমরা একটা ছবিতে ইনকর্পোরেট করতে পারি, যেটুকু সুযোগ, মানে আমাদের হাতে মাত্র 2 দিন ছিল শ্যুট করার জন্য, সেই 2 দিনের মধ্যে যতটা ভয় দেখানো যায় এই অভিপ্রায় থেকেই কাজটা করা। তো আমাদের এখানে রুকমা মূল চরিত্রে ছিল, যিনি মিডিয়াম গল্পে,
তো ওর মধ্যে ওর সাথে যখন আমার প্রথম কথা হয় তখনই ও দেখলাম খুব হরর ভালোবাসে, এবং ও অনেকটা ফোর্স করেছিল যে ভালো ভালো হরর সিকোয়েন্স, দেওয়াল থেকে নামা ইত্যাদিগুলো। তো এই পুরো ব্যাপারটা ও খুব ভালো হররটাকে হ্যান্ডেল করতে পারে। তো সবার প্রচেষ্টাতেই একটা ভালো দাঁড়িয়েছে। থ্যাংক ইউ তোমার ভালো লাগার জন্য। আর তুমি এর পরে কি ট্রাই করবে? বডি হরর, করতেই পারি। প্রস্থেটিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুযোগ হলে নিশ্চয়ই। আমি অ্যাক্ট্রেসের কাছে যেতে চাই। আমি সৌদীপকে বলছিলাম হ্যাঁ। আপনার সাথে আমার আলাপ নেই, বাট নমস্কার। এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, বিকজ ওই যে একটা পার্টিকুলার সিন আছে যেখানে ও মেয়েটা ওর মায়ের কাছে আসতে শুরু করে, হাঁটতে শুরু করে এবং গলার আওয়াজ বারবার চেঞ্জ করতে শুরু করে, দ্যাট সিন ওয়াজ টেরিফিক এবং ইট ওয়াজ ভেরি মাচ পারফরমেন্স ড্রিভেন। তো প্লিজ মানে কি প্রিপারেশন হ্যাঁ, ছিল? আমার প্রিপারেশন দেখো, আমি সত্যি কথা বলতে থ্রিলার হরর আমার খুব ফেভারিট, আমি অলওয়েজ দেখি। সেখান থেকে খানিকটা কিছু কিছু জিনিস আমার যেটা মনে হয়েছে যতটা পেরেছি রিয়েলিস্টিক করার চেষ্টা করেছি। আর এই পাশে দুজন ভীষণ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, সত্যি খুব ভালো লেগেছে তোমার সাথে আমার কাজ করে, মানে এত কমফোর্টেবল ফিল করেছি। ও দারুণ ডিরেক্ট করেছে। আর যেহেতু আমার ইন্টারেস্ট আছে সে কারণে খুব একটা আমাকে খাটতে হয়নি, আমার মধ্যেই ভূত রয়েছে। এইটা আই এম সরি, আমি আমি আরেকটা কমপ্লিট করিনি, মানে যুধাজিৎ তার সাথে বলবো না, আচ্ছা যুধাজিতের সাথে আমার খুব ভালো লেগেছে কাজ করে, মানে দুজনের সাথেই। তো হোল টিম ওয়াজ সিঙ্কড, আর আমার গল্পটাও খুব ভালো লেগেছিল। বাট ও নিজে যেটা বলবে না বিনয়ী হয়ে, সেটা হচ্ছে যে আমি ওর সাথে যেদিনকে সিকোয়েন্স গুলো শুট করি, আমি জানি না যুধার এক্সপিরিয়েন্স, বিকজ আমি স্ক্রিপ্ট অনুযায়ী যেটা জানি, যুধার ওইখানে দ্য ভায়োলেন্ট পার্ট অফ ইট ডাজ নট কাম আউট দ্যাট মাচ আমার সাথে সিকোয়েন্স গুলোতে যেরকম ভাবে আসে। অ্যান্ড আই গট গুজ বাম্পস। আমি হাসিটা, ইফ ইউ রিমেম্বার, ও সেটা করছিল ফ্লোরে, ঠিক আছে? ওটা কিন্তু জাস্ট ডাবিং এ র্যান্ডমলি অ্যাড করা না, ওটাও ফ্লোরে করছিল অ্যান্ড উইথ এভরিথিং। আর ও যেটা বললো যে উই ওয়ার ওয়ার্কিং ইন ভেরি কনস্ট্রিক্টিং কন্ডিশনস অ্যাজ ফার এজ টাইম ইজ কনসার্ন, তো সেইখানে হার্নেসিং করে ওকে এতবার তোলা হচ্ছে, নামানো হচ্ছে, তোলা হচ্ছে, নামানো হচ্ছে, অ্যান্ড আই কুড টেল a few times that she was in pain, but she was a sport. She never broke character. রিমেম্বার আমরা যখন শুট করছি এরকম একটা সিরিয়াস সিকোয়েন্স, বাইরে কিন্তু আর ফাটাফাটি গান হচ্ছিল। হ্যাঁ, সেই শব্দে এসেছিলাম অ্যাকচুয়ালি, আমি তো হ্যাঁ। এসেছিলাম, আমি নিচে ছিলাম। বাইরে যে কি হচ্ছিল, ভোজপুরি গান পানে লোক নাচছে আর আমরা ভেতরে "ও" করছি। না, and also it holds true for both of us. আমরা দুজনেই কাট বলা হলে আমরা মেকআপ রুমে বসে ভূতের গল্প শেয়ার করছি। দিস ওয়াজ জেনুইনলি হ্যাপেনিং। হ্যাঁ, আর আমার তারপরে- লাইফে যা এক্সপিরিয়েন্স আছে ভৌতিক, মানে আমি কয়েকবার এক্সপিরিয়েন্স করেছি, এখন আর করি না, থ্যাংক ইউ, আমি চাইও না। তো সেইগুলো নিয়েও আমরা কথা বলছিলাম, মানে ভূতের অ্যাটমসফিয়ার ছিল, আর তাদের প্রেজেন্স আমরা ফিল করতে হয়তো পেরেছি। টু দি এক্সটেন্ট যে আমরা অ্যাকচুয়ালি শুট করার আগে হনুমান চালিসা বলে পাঠ করে তারপরে উই স্টার্ট। তাহলে তো কাজ ভালো হবে। এনিওয়ে সরি। এই যে তুমি যে পুরোপুরি এরকম অ্যান্টাগনিস্ট চরিত্র করছো ব্যাক টু ব্যাক, এবং সেগুলোই সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে। এইটা বললো, তার আগে চেনম্যান করলে, সিরিয়াল কিলার, তুমি তো একদম পুরো রমান রাঘব, নওয়াজুদ্দিন হয়ে যাচ্ছে পুরো। মনে হয় আই এম জাস্ট ভেরি ফরচুনেট বিকজ আমরা যে এত কমপ্লেন করি অ্যাবাউট হাউ মোস্ট অফ হোয়াট উই ডু ইজ মিডিওকার, হাউ ভালো কাজ হচ্ছে না, আমরা সবাই ক্রিপ করি কোথাও না কোথাও। বাট এত কিছুর ভেতরেও জাস্ট দ্য ফ্যাক্ট দ্যাট দের আর পিপল হু আর ট্রাস্টিং মি অ্যান্ড মাই এবিলিটিজ এনাফ যে একে দিয়ে এটা করানো যায়, আমার কাছে সেটাই খুব বড় ব্যাপার। কতটা ভালো পারছি না পারছি সেটা তুমি বলতে পারবে, দর্শক বলতে পারবে, বাট আই জাস্ট ফিল ভেরি ব্লেসড যে আমি ওইটুকুনি জায়গা হয়তো অর্জন করতে পেরেছি যেখানে লোকে সেই এক্সপেরিমেন্টেশনটা করতে চায় আমাকে নিয়ে। অ্যান্ড আই লাভ প্লেইং অ্যান্টাগনিস্টস, আই এনজয় ইট। আমি জানি যে এইটায় ঢুকলেই একটা প্রসঙ্গ ওঠে যে টাইপ কাস্টিং হচ্ছে কি। আমার মনে হয় আমার মাঝে মাঝে এরকম শহরের উষ্ণতম দিনে একটা আসুক, আই এম ওকে উইথ দ্যাট, একটা ফেলুদা আসুক, সেটা ইজ ওকে। বাট ওভারঅল যদি আমার আর্টটা হয় অফ ভেরিয়াস অ্যান্টাগনিস্টস, আই এম ওকে উইথ দ্যাট। আমার সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই। আই থারলি এনজয় প্লেইং দ্য ব্যাড গায়। তো তোমার ক্যারেক্টারটা দেখে মনে হচ্ছে তুমি রিয়েল লাইফে মানে নিজেকেই প্লে করছো, বিকজ তোমাকে ফেসবুকে দেখি সবসময় তুমি একে ওকে এক্সপোজ করতে থাকো, এটা নিয়ে লিখতে থাকো। আর এখানে মনে হলো যে জিদা ভূত এক্সপোজ করছে, মানে আমার মনে হচ্ছে সবদিন
ফেসবুকে পোস্ট গুলো পড়েই কাজ করেছে। না তাই কি সৌদীপ, তুই ওই আমার পোস্ট গুলো পড়ে আমার কাজ করেছিস? তো একটা চরিত্র মানে ওটা রয়েছেই। আচ্ছা আচ্ছা। তোমার রেবেল করছে, একটু সবাইকে কি বলবো, সবাইকে এক্সপোজ করা, যেটা ও বলছে, এইগুলো তোমার মধ্যে অটোমেটিক চলে আসে। আচ্ছা যাই হোক, এটা এখানে একটা তথ্য আমি দিয়ে দিব ওর নিজের পার্সপেক্টিভটা বলার আগে। আমার আর জুধার এটা মনে হয় 5 নম্বর কাজ, মোটে একটা আনরিলিজড, যেটা শেলফড হয়ে গেছে, সেটাতে উই প্লেড আ রোমান্টিক পেয়ার। So we were a couple in that one. So that never released. মানে খুবই মানে দুঃখজনক ব্যাপার খুব সেটা। দুঃখজনক। ইট ওয়াজ মানে খুবই মানে আমরা খুব ভালো ভালো সিন শুট তবে তোমাদের দুজনের এই যে খুনির চরিত্র করেছিল মৈনাকদার কাজটাতে, হ্যাঁ। সেটাতে কিন্তু দারুণ ছিল কেমন। থ্যাংক ইউ না তো এই চরিত্রটা বেসিক্যালি যদি আমি বলি, আমি খুব একটা মানে আই জাস্ট ওয়েন্ট থ্রু দ্য টেক্সট, যা ডায়লগ ছিল, যা লেখা ছিল স্ক্রিপ্ট, স্টিক টু ইট, স্টাক তুমি ভূতে বিশ্বাস করো? আমি একদম ভূতে বিশ্বাস করি, প্রচন্ড রকম ভূতে বিশ্বাস করি। আমার নিজের এক্সপিরিয়েন্স আছে প্রচুর। আমার কলেজ থেকে শুরু হয়েছে, হস্টেলে থাকতাম ভুবনেশ্বরে, নিশিডাক থেকে শুরু করে ভূত ভর করেছে, সবই দেখেছি মোটামুটি। বিশ্বাস করে না তাই আমি বলি না লোকেদের, কারণ না, যে এক্সপিরিয়েন্স করেছে সে না, সেই লোকটা পাওয়া তো মুশকিল। মানে আমি যাদেরকে বলেছি বেশিরভাগ সবাই হেসে উড়ে নিশিডাক, কিন্তু ব্যাপারটা হচ্ছে নিশিডাক যেটা আমার ঘটনা হয়েছে সেটা কিন্তু আমার নাম ধরে ডাকেনি। উইয়ার্ড একটা ব্যাপার। একজন মহিলার আওয়াজ আমি শুনেছি রাত 2:30-এর সময়। আমি তখন একটা সিনেমা দেখে ফেরত আসছিলাম। আমি একটা মাঠ আর একটা অশ্বত্থ গাছ আছে, তার মাঝখান দিয়ে আমাদের হস্টেলটা দেখা যায়, মানে বেসিক্যালি ওইটাই পথ হস্টেলে যাওয়ার। তো ঠিক গাছটার সামনে থেকে আমি একটা প্রপার আওয়াজ পেলাম, একজন মহিলা আমাকে ডাকছে এই, জাস্ট নর্মাল এই। তা আমি আরো 2টো স্টেপ এগিয়ে যাওয়ার পর আরেকটু এইটা বেড়ে গেল, এই 2টো স্টেপ নেওয়ার পর আরো বেড়ে গেল এই। এবার সেইটা আমি রিয়েলাইজ করার পর যে সামথিং ইজ আনন্যাচারাল, আই র্যান ব্যাক টু মাই হস্টেল রুম। অবভিয়াসলি ওখানে দাঁড়িয়ে আমি দেখবো না যে নিশিডাকের ভূত আছে কিনা, বাট ইট হ্যাপেন্ড। অ্যান্ড দ্য লজিক ইজ যে ওখানে ইজ এ বয়েজ হস্টেল, বয়েজ স্কুল পেছনে, তো ওইখানে মেয়ে থাকার কোনো সম্ভাবনা ছিল না। দ্যাট ওয়াজ দ্য লজিক। তো এইটা একদম প্রপার একটা ঘটনা আমার সাথে ঘটেছে। তোর এই ঘটনাটা 2 বছর আগে পাবলিক ফোরামে বলা উচিত ছিল, তাহলে জয়দীপ দা তোকে ডাকতো শোটার কাস্টিং করার সময়। একটা ইনসিডেন্ট আমার মনে পড়ছে, যখন আমরা শুট করছিলাম, সেটা কি ভৌতিক বলা চলে? এই যে ক্যামেরাটা গন্ডগোল করছিল আমার শটের সময়, গরম হয়ে গেছিল আমার। না না, গরম হয়ে না, এটা অদ্ভুত, কিছুতেই ফোকাস নিচ্ছিল না। মানে ক্যামেরা ঠিক ছিল, অন্য কাউকে যখন শুট করছে বা তখন ঠিক চলছে, প্রবলেম তো হয়েছে, আমার সময় হচ্ছিল না। আমাকে প্রবলেম তো হয়েছিল, সেটা ভৌতিক কিনা এটা প্রশ্ন। আমি শুনে যদি ওখানে ভূত থাকে, আমি আর অভিরূপদার নিচে বসে ফিশ ফ্রাই খাচ্ছিলাম, আমরা যাই না। আমি আর অভিরূপদা ওই দিনকে যেদিনকে বসে জল ঢেলে দিল। আমাদের অব্দি আসলোই না ফিশ ফ্রাই, না। চিকেন কাটলেট। এই মাঝিদা সত্যি তো, দাঁড়াও ওইটা পরে ওই যে ওই যে মাঝিদা দাঁড়িয়ে আছে, ওই এনে দিয়েছিল, আমরা খেয়েছিলাম। ভাবছি খুব ভালো ভালো কথা হচ্ছে ওকে নিয়ে, ভালো তো ভাই। যখন উপরে তুমি লেভিটেট করছিলে, আমরা তখন খাচ্ছিলাম fish fry। না, কিন্তু মোটামুটি ভূতের সিনেমা শুট করতে গেলে কিন্তু এরকম ভৌতিক ঘটনা ঘটে থাকে, আমি শুনেছি প্রচুর। হ্যাঁ হয়, আমিও শুনেছি। এবং আমাদের যে শুটটা হয়েছে ব্যারিস্টার বাড়িরও কিছু হিস্ট্রি আমি শুনেছি, আমি এক্স্যাক্টলি আমি জানি না। হ্যাঁ, বেলেঘাটায়। তো এই ওরা নিজেদের জোনেই আছে। আচ্ছা, তোরা ব্যারিস্টার বাড়ির ঘটনা শুনেছিস কিছু ভূতের? আমি একটা শুনেছি ব্যারিস্টার it's থাকতো like- শুনেছি। না, আই হার্ড দ্যাট ইট ইজ হন্টেড। হ্যাঁ, I no, heard no, I've it has shot some there for haunting incidents, প্রথম আমি দিনে, শুনেছি। I've shot there for ব্যোমকেশ। না, আমি আমি কখনো কিছু ফিল করি না, দেখো আমাকে কৌতূহল বলেছি যে, ও আমাকে বলেছিল যে দেখো ভূতের গল্প নিয়ে কাজ করছো, তো শুটিং শুরুর আগে একটু হনুমান চল্লিশা পাঠ করে নিও। তো আমি আমরা করেছি। এবং আমি পার্সোনালিও শুট শুরু হওয়ার আগে, যে আমার হয় না। ক্যামেরা যখন পুজো হয়, সেই পুজো হওয়ার আগে আমি করতে হনুমান গেলাম চল্লিশা নিজে straight একবার shoot। পড়ে নিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমার মনে হয় কোনো অসুবিধা হয়নি। না, আমরা একটু একটু হতে করেছিলাম, পারে। তার কারণ আমাদের মানে বড্ড বেশি ভূতের আলোচনা আমরা করেছি, প্রচুর রিল স্টোরিজ নিয়ে আমরা কথা বলছিলাম। আর তারপরে একটা অদ্ভুত একটা ফিলিং হচ্ছিল, আর আমার ওই মেকআপ দেখে প্রচন্ড ভয় পাচ্ছিল। যেই আসছে সেই আমাকে দেখে ভয় পাচ্ছে, কারণ চোখটা পুরো লেন্সে একদম ব্ল্যাক লেন্স ঢাকা, আর সেটা পরে খুব একটা
ভিজিবিলিটি ঠিক আছে আছে, আমারও একটু হচ্ছিল, আমি এরম চুপ করে বসেছিলাম আর যেই তাকাচ্ছি সবাই কিরকম না ভয় ভয় পাচ্ছিল। তো এত বেশি ভূত নিয়ে আলোচনা করেছি, তো আমরা ভাবলাম একটু হনুমান চালিসা, বেশি ভীতু। আমি ভীতু না, বাট না, রুকমাকে দেখে ভয় পাচ্ছে মানে মেকআপ কতটা ভালো ছিল সেটা বুঝতে হবে। বাট আমার না পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি জানি না, ইফ ইউ ডোন্ট প্রবলি শুডন্ট গো ইনটু দ্যাট এক্সপিরিয়েন্স বিকজ একটু লম্বা গল্প, বাট আমার মনে পড়েছে। হ্যাঁ, আমার পার্সোনাল একটা শুটেরই এক্সপিরিয়েন্সের জন্যই আমি সদীপকে বলেছিলাম যে তোমরা শুট শুরু করার আগে প্লিজ একটা হনুমান চালিসা পাঠ করে নিও। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের এই দেবপ্রিয় কিন্তু প্রচুর কন্টেন্ট কনজিউম করে, তো ও তুমি যদি করবে হরর আর কি দর্শকদেরকে রেকমেন্ড করো সিরিজ বা সিনেমা 5টা। Well, আমার পার্সোনাল ফেভারিট অ্যাজ ফার এজ শোজ আর কনসার্ন, আমার মনে হয় ছোটবেলায় যেগুলো দেখতাম, যেরকম এক্স ফাইলস, দ্য টুয়াইলাইট জোন, খুবই ভালো লাগতো। রিসেন্ট টাইমস ফেভারিট, সরি আমি ইন্টারাপ্ট করছি, এক্সরসিস্ট অফ এমিলি রোজ। এক্সরসিজম অফ এমিলি রোজ, হ্যাঁ, ইটস এ ব্রিলিয়েন্ট ফিল্ম। শোজ এর ভেতরে দ্য হন্টিং অফ হিল হাউস হ্যাঁ, খুবই ভালো, সাউথ খুবই ভালো, লাইটস আউট খুব ভালো, কনজুরিং পার্ট 1 খুবই ভালো, খুব ভালো। Famous যদিও। হ্যাঁ, আর শো এর ভেতরে না আই হ্যাভ অলওয়েজ ফাউন্ড মানে ভেরি আনক্যানিলি সাউথ ইস্ট এশিয়ান শোজ, মানে সাউথ কোরিয়ান বা জাপানিজ হরর ফিল্মস অ্যান্ড শোজ ব্রিলিয়েন্ট। আমি জানি না ঠিক হরর বলবো কিনা, হরর বলা যেতেই পারে, ইটস ডেফিনেটলি আ সাব জনার। ট্রেন টু বুসান ইজ ওয়ান অফ মাই ফেভারিট জম্বি, অ্যাপোক্যালিপস অসাধারণ সিনেমা। আমার রিসেন্টলি একটা শো খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে মিডনাইট মাস। মিডনাইট মাস ইজ আ ভেরি গুড, সেম ডিরেক্টর ফ্ল্যানাগান। ফ্ল্যানাগান। হ্যাঁ, তো ফ্ল্যানাগান খুব ভালো। এবার গেট আউট বলে একটা আছে, মিডসমার, তো ওইটাও আসছে না যে কি ফেস, ডিসির যে ক্যারেক্টারটা ক্লে ফেস। ফেস। হ্যাঁ, একটা আছে চেস্টনাট ম্যান বলে, ইটস আ সিরিজ ফরম্যাট, থ্রিলার হরর দুটো মিশিয়ে আছে, ইটস এ ভেরি গুড সিরিজ, ইউ ক্যান ওয়াচ ইট। যারা হরর সত্যি ভালোবাসো তোমরা, there are two films in recent times খুব বেশি অ্যাপ্রিসিয়েশন পায়নি, খুব হিট করেনি, বাট ব্রিলিয়েন্ট হরর ফিল্মস, ব্রিলিয়েন্ট এক্সাম্পলস অফ দ্য জনার। একটা হচ্ছে ইট ফলোজ, আর একটা হচ্ছে টক টু মি। এই দুটো দুটো আমারও দেখ। আমি একটু সৌদীপের কাছে আসি। সৌদীপ তো গুলশান রায়ের খুব ফ্যান না? রাজীব রায়ের ফ্যান। তো একটু মানে বলো, মানে রাজীব রায় এখন বানাচ্ছে হরর, তোমাকে দেখেছো সেগুলো? না, জোকস। বাট আমি তোমাকে জিজ্ঞাসা করছি, বিভূতিভূষণের গল্প থেকে তুমি অ্যাডাপ্ট করেছো, কি কি চেঞ্জেস করলে, কোর এসেন্সটা কতটা মেনটেন করেছো, এবং তুমি যে একটা সোশ্যাল মানে এও ঢুকিয়েছো, মেসেজ ঢুকিয়েছো, সেগুলো কি, মানে রাইটিং প্রসেসটার ব্যাপারে যদি একটু বলো। দেখো, এই বাংলা সেরা ভূতের গল্প সিজন 3 যে থিমটাই, বেসিক থিমটাই ছিল হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট, উইমেনদের ওপরে যাতে তাদেরকে স্ট্রং ক্যারেক্টার হিসেবে দেখানো যায়। 3টে গল্পই সেই জিনিসটাকে মেনটেন করা হয়েছে। তো গল্প যেটা রয়েছে একদম, যেটা আমরা দেখিয়েছি, মানে মিডিয়াম আর খোলা দরজার ইতিহাস আর মিডিয়াম, এই দুটো বিভূতিভূষণ বাবুর যে লেখা গল্পে একই আছে, মানে 80% একই আছে। যে মিডিয়াম যে মেয়েটি হয় রেখা বলে, তাকে ভুল প্রমাণ করতে একজন আসেন, তারপরে তিনি ভয় পান, আক্রান্ত হন। শুধু ওই দেবপ্রিয়র যে ট্র্যাকটা, ওটা এখানে একদম নতুন। তো আমরা প্ল্যানই করেছিলাম যে এরকম রেখার পাস্ট যে হিস্ট্রিগুলো, যে কিভাবে ওর মধ্যে প্রথম থেকে ভূত এলো বা মিডিয়াম হওয়া থেকে শুরু করে টোটালটাই এক্সপ্লেন করবো আমরা থ্রু একটা কোয়েশ্চেন অ্যান্সার সেগমেন্ট দিয়ে মায়ের সাথে। এখানে যদি তুমি ভালো করে দেখো, তার সূত্রধর গল্পের মাই, মানে রেখার যে মা চরিত্রে অভিনয় করেছে ইন্দ্রাণীদি, উনি খুব ভালো অভিনয় করেছেন এই গল্পে। তো ওইভাবেই প্ল্যান করে আমরা এটা সাজিয়েছিলাম যে 80% আমরা অরিজিনাল গল্পও রেখেছি, আর 20% একটু মডার্ন কন্টেম্পোরারি ওয়েতে বলার জন্য একটা ওই দেবপ্রিয় ট্র্যাকটাকে ইন্ট্রোডিউস করেছি। এবার তুমি আমাকে বলো, তুমি রাজীব রায়ের মতো সিনেমা কবে বানাচ্ছো? বিশ্ব আত্মা খুব ইচ্ছা করে। মোহরা মানে আমি অল টাইম ফেভারিট আমার, মানে আমি মোহরা প্রচুর বার দেখেছি। মানে হয়তো ছবি করতে যাওয়ার যে ইচ্ছা বা ছবি করার যে ইচ্ছা, তার কারণের পিছনে হয়তো অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে ডনের ক্লাইম্যাক্স ফারহান আখতারের, আর একটা হয়তো এই মোহরা ছবিটাও আমাকে খুব ইনফ্লুয়েন্স করেছে। আমাকে ইদার নাসির সাহেবের রোলটা দিও, আর না হলে রবিনা টন্ডনের রোলটা। রোল তুমি সিরিয়াস ভাবে হচ্ছে, তাহলে জুদাজিৎ না অক্ষয় কুমার? I don't even want to be near
রাবিনা টন্ডন লাইক দিস। আমি সিরিয়াস, রাবিনা টন্ডনের সাথে কাজ সিন ছিল না মহড়াতে, আমি সেই রোলটা করতে রাজি আছি, আমি ওর সাথে করবো। সরি আই এম ইয়ার্কি ভেতরে একটা জিনিস আমার বলা উচিত, আমাদের সবারই বলা উচিত। দুদিন অ্যাজ হি সেড আমাদের কনস্ট্রাকশন ছিল, বাট অন সেট ও আর শুভদীপ ওয়ার সো ক্লিয়ার অ্যাবাউট হোয়াট উই নিড, হোয়াট উই ওয়ান্ট। সেজন্য দুদিনের ভেতরে কিন্তু করা গেছে, বিকজ ইট ওয়াজন্ট অ্যান ইজি শুট। সো সিরিয়াসলি দুদিনে 41 মিনিটস ফুটেজ তোলাটা খুবই চাপের, যেখানে এত কিছু রয়েছে, ভূতের অনেক ব্যাপার। মানে আমরা কিন্তু এমন না যে শুট কম্প্রোমাইজ করেছি তার সময়ের জন্য, আমরা যেভাবে করার সেভাবেই করেছি পুরো টাইম নিয়ে। আমি যখন দেখেছি এন্ড প্রোডাক্টটা, মানে আমার সত্যি দেখে মনে হয়নি যে আমরা দুদিনে শুট করেছি এটা, ভেরি অনেস্টলি। এবং শুটের সময় সেটা একবারও আমাদের মনে হয়নি যে আমরা তাড়াহুড়ো করে শুট করছি। সৌদীপ মাঝে মাঝে বলতে হ্যাঁ তাড়াতাড়ি করো, কিন্তু আই নেভার ফেল যে আমরা তাড়াহুড়ো করছি, একদম সময় নিয়ে আমরা করেছি সব কটা শুট। প্রত্যেকটা সিন আমি বারবার ঘেমে যাচ্ছিলাম, কারণ প্রচন্ড গরম ছিল। একটা বড় ইস্যু ছিল যুধাদার ঘামের কন্টিনিউটি ম্যাচ করা, হ্যাঁ, তো- পরপর শর্ট গুলো। কিন্তু কিছু করার নেই, এতটাই গরম ছিল। আর তার মধ্যে মানে যা সব সেট আপ আমরা ভেতরে করেছি, মানে এত ধোঁয়া তার মধ্যে, আর গরম ছিল ইনফ্যাক্ট। আর যে বাড়িতে আমরা শুট করেছি সেটা এমনি গরম হয়, তো বারবার ঘাম হচ্ছিল। তার মধ্যে রূপমা ফাটিয়ে অ্যাক্টিং করেছে, মানে ওই মেকআপ নিয়ে কন্টিনিউয়াসলি। আমি বলবো না এরাই কি আমার ভালো লেগেছে, তো আমি বললাম যে একটা মানে ওরকম একটা মেকআপ নিয়ে কন্টিনিউয়াসলি পারফর্ম করা ইজ নট ইজি। চোখে লেন্স, ওই লেন্সটা পড়লে আবার দেখা যায় না ঠিক করে, আমি যা শুনেছিলাম। না না, অ্যান্ড শি ডিডন্ট কমপ্লেন ওয়ান্স। ইট ওয়াজ Not even once. চেন পড়ানো হয়েছে, ও হাঁটতে গিয়ে আমার সামনে অন শট একবার সেই চেন লেগে চোট পেলো, নাথিং। আমি এত এনজয় করেছি না এই কাজটা, সত্যি থ্যাংক ইউ। আমাকে তুমি যে ভূত হিসেবে রেখেছো এই মানে এই গল্পে। এই ফিলিংটা মিউচুয়াল। তুমিও যে এই ছবি করতে রাজি হয়েছো বা গল্প পছন্দ হয়েছে আর যেভাবে পোর্ট্রে করেছো, সত্যি আমিও খুব থ্যাঙ্কফুল, গ্রেটফুল সবাই। এবং এই যে বিষয়টা হলো যে আমরা দুদিনে 41 মিনিটস, মানে আমাদের 14 ঘন্টার যে ডিউরেশন, এতে যে 41 মিনিটস ফুটেজ, সেটা তোমরা এত ভালো অভিনয় করেছো এবং সবাই দারুণ কাজ করেছো বলেই এটা সম্ভব হয়েছে। সত্যি বেশি Thank you. টেক হয়নি, যে এক্সপ্রেশন গুলো যেখানে দরকার প্রপারলি। এবং আমার মনে হয় তুমি দেখবে, মানে জানি না বোঝা যাবে কিনা, সবাই বুঝতে পারবে কিনা, অনেকে এরা সবাই স্ক্রিপ্টের একটা লেভেল ওপরে উঠে পারফর্ম করেছে, যেটা খুবই ভালো। আমি একটা কথা জাস্ট অ্যাড করতে চাই। সৌদীপ যখন আমাকে প্রথমবার কল করেছিল প্রজেক্টটা নিয়ে, যে এই একটা আমরা বাংলা সেরা ভূতের গল্প সিজন 3 করছি, এই গল্প, আমি জিজ্ঞেস করছি কে কে আছে, তোমার বলছে টোটন আছে, রুকমা আছে, রুকমা রয়, হ্যাঁ। আচ্ছা, কিন্তু এক্সপ্রেশনটা ঠিক এরকম ছিল, রুকমা আছে, রুকমা রয়, করবে না মানে ব্যাক অফ দ্য মাইন্ড মনে হচ্ছে সৌদীপ বলছে করবে না। তুমি বলিনি এরকম থ্রেটনিং সুলভ ভাষায় বলিনি। না, আমি তো একবারও থ্রেডনিক বলে আমাকে দেখে গিয়ে আমি সৌদিককে প্রচুর জানিয়েছি, ইভেন বিফোর দ্য শুট। সরি, সরি, বহুবার ফোন করে, আচ্ছা শোনো না, এই জায়গাটা এইরকম ভাবে কি করা যাবে? না সত্যি ওর, আমি মাঝরাত্রিরে ওকে বলেছি আমার না এইখানটা এই লাগছে, তুমি এসো সব সলভ হয়ে যাবে, তুমি এসো সব সত্যি সলভ হয়ে গেছে এবং খুব সুন্দর করে আমরা কাজটা করি। আমার জন্য 3খানা প্রশ্ন আছে আমার। সেটা হচ্ছে যে তুমি কবে হরর লিখছো, সেটা ফ্লোরে কবে যাবে, আচ্ছা, আর আমি কোন চরিত্রটা করছি। আমার ওর জন্যই আমি একটা লিখেছিলাম, সেটা আমরা জানি না কবে ফ্লোরে নিয়ে যেতে পারবো, আমি but থাকবো যেটাতে সেটা তো ডিরেক্টর রুকমা ডিসাইড থাকবে। আচ্ছা এখানে এক মিনিট, কাস্টিং আমার তো ভাই প্লিজ কাস্টিং, ওটা নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করছি, বোফলি ফিঙ্গার্স ক্রস যে ওটা হবে। মানে আমাদের তিনজনকেই নিচ্ছিস কি? অবশ্যই দেখা যাক কি হয়। তুই রেকর্ড করছিস ফোনে, রেকর্ড করবি না? এই তো সবকিছু সবার হাতে থাকে না, গল্পের চরিত্রানুযায়ী অভিনেতাকে নির্বাচন করা হয়ে থাকে। তো আমি চেষ্টা করব তোমাদের সবার সাথেই কাজ করার। হ্যাঁ, লেখা তো হয়ে গেছে। হ্যাঁ। থ্যাংক ইউ একটু এই, বলে দাও দর্শকদেরকে। হ্যাঁ। আমি স্যার, আচ্ছা আরো আনন্দতে আমাদের সিরিজ বাংলা সেরা ভূতের গল্প সিজন 3 মিডিয়াম স্ক্রিন করছে, আপনারা দেখুন আর জানান আমাদের কেমন লাগলো। হ্যাঁ, আমরা অনেক আশা করে আছি যে আপনারা দেখে আমাদের জানাবেন, তো প্লিজ আপনারা দেখুন এবং আমাদের জানান।
এবং যারা হরর জনার স্পেসিফিকটি খুব এনজয় করেন, আনফর্চুনেটলি আমাদের এখানে খুব বেশি হররের কাজ হয় না, বিকজ ইটস আ ভেরি ডিফিকাল্ট জনার টু পুল অফ। আই এম সো প্রাউড যে আমি ফাইনাল প্রোডাক্টটা দেখে নিজে বলতে পারছি যে we were all part of something where we can see that it's one of those rare instances যেখানে it has been pulled off well. So আপনারা দেখুন আপনাদের আরো একটা জিনিস, আমি যখন আমার বাড়িতে এটা মাকে দেখানোর জন্য বসেছিলাম, মা এখনো অবধি দেখতে পারেনি, কারণ যতবার অন চালিয়েছি ততবার কিছু না কিছু হয়েছে। ও না, এটা সত্যি কথা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো এবার আমরা চলে এসেছি আমাদের থার্ড সেগমেন্ট মাস্টার মশাইয়ের কাস্ট এন্ড ক্রু এর সাথে। তো আমাদের সাথে রয়েছে মিস্টার সালমান খান, আমার মন মানে না সালমান খান। ইয়েস। সবাই মন মানে নাতে কিন্তু পারফরমেন্স তোমার খুব অ্যাপ্রিসিয়েট করেছে, সবাই ইট ওয়াজ রিয়েলি গুড। তোমার রিভিউটা আমি দেখেছিলাম, থ্যাংক ইউ সো মাচ অরিত্র। তুমি একবার শাহরুখ হয়ে গেলে একটা আড্ডা টাইমস এর কাজে, তারপরে সালমানও হয়ে গেলে, আর এবার আমির হওয়া বাকি আছে। ইন্ডাস্ট্রির যা অবস্থা, পেমেন্টটা ওই লেভেলে হলে ভালো হয়। ব্যাস। আর শাহরুখ তো তোমার প্রশংসাও করেছিল একবার। হ্যাঁ, সেটা করেছিল, কিন্তু লজ্জা না, ইট ওয়াজ না অরিত্র, তুমি জানো এটা যেটুকু মানে যারা আমাকে চেনে, ঐশ্বর্য, সর্বজিৎ সবাই জানে আমি খুব বড় ফ্যান মানুষটার। আমরা সবাই ফ্যান, কিন্তু আই এম আ ক্রেজি ফ্যান। ইনফ্যাক্ট মন মানেনার যে ডিরেক্টর রাহুল মুখার্জি, তার সাথেই আমরা একটা খুব ইন্ডি শর্ট ফিল্ম করেছিলাম। সরি, আমি ডাইগ্রেস করছি, রাহুল দা বলবে এই কাজটাতে এসো। হ্যাঁ, তো সেটাও মধুরাদি শুট করা, এবং সেটার কনসেপ্টটাই নেওয়া হয়েছিল ফ্যানের থেকে। আচ্ছা, তো তোমরা তো একটা থিয়েটারও করেছিলে তো। হ্যাঁ, Code কোড name নেম এসআর কে বলে। এবং এই ছবিটার ক্ষেত্রে রাহুল দা বেসিক্যালি ফ্যান দেখতে গেছিল, দেখে এসে হি কেম আপ উইথ দিস আইডিয়া। তো আই ডোন্ট ওয়ান্ট টু গো ইন টু দ্যাট ডে অরিত্র, বাট তুমি জানো ইট ওয়াজ ভেরি ভেরি স্পেশাল ফর মি। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে, আমি সরি কাট করেই বলছি যে আমাদের সবসময় এটা হয় যে একটা যে কোনো ছবি হলে তার যারা মূল চরিত্র তাদেরকে নিয়ে বলা হয়, কিন্তু যেটা তোমরাও করো সেটা উনি করেছিলেন, যে একটা মানুষ যে আই থিঙ্ক মাই স্ক্রিন প্রেজেন্স ওয়াজ ফর অ্যাবাউট 20 মিনিটস, 20 মিনিট 25 মিনিট হবে গোটা ছবিতে, তাও উনি ওটার ব্যাপারে বলেছেন, সেটা সত্যি ম্যাটার করে, সত্যি ম্যাটার করে। গ্রেট। তো সর্বজিৎদের কাছে একটু আসি। সর্বজিৎ এটা সেকেন্ড টাইম তুমি, আমার এটা সেকেন্ড টাইম ডিরেক্ট করছি, এবং সেটা মানে আরো আনন্দতেই আমার সেকেন্ড টাইম ডিরেকশনের। কারণ তোমার সেকেন্ড হ্যাঁ, সিজনে তোমার কাজ সব ছিল, আমি বলছিলাম তখন। তো এবারে তুমি তোমার দিদি না বোন, বেসিক্যালি কনক হ্যাঁ হ্যাঁ না অ্যাকচুয়ালি ওই সব বাড়ে কমে না, তো বোঝা যায় না। গুড গুড, এগুলো শুনতে ভালো হ্যাঁ, না তো এবার তুমি কি ওকে কাজ করে যাবে নাকি পয়সা বাঁচানোর জন্য, যে বাড়ি এনে একটা না 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 একদমই না। তো বেসিক্যালি ইনিশিয়ালি যখন গল্পটা মানে আমি যখন লিখছিলাম, তখন থেকেই আমার মাথায় ইভেন সৌম্যতা এবং ঐশ্বর্যের কথাই মাথায় ছিল। ওরা যে হ্যাঁ বলে দেবে মানে, এবং সেটা আমি ভাবতেই পারিনি। এবং ওরা যে হ্যাঁটা বলেছে জাস্ট বিকজ অফ আমার জন্য একদমই না, যেহেতু আমি সৌম্যতার সাথে কাজ করেছি, ওর সাথে আগেও কাজ করেছি, সেটা ওরা স্ক্রিন প্লেটা পড়েই আমাকে বলেছে যে এই গল্পটার জন্য ওরা একমাত্রই কাজটা করতে চায়। তো সেখানে আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক যাই হোক না কেন, সেটা একদমই এখানে ম্যাটার করছে না। না আমি বললাম পেমেন্ট সেভ করে। না 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 না, পেমেন্ট তো আরো আনন্দ বুঝবে, আমাদের কি আছে। না না, আমি যেটা একবার সরি ইন্টারাপ্ট করেই বলছি যে মানে পেমেন্ট শুধু এরকম পার্সোনাল রিলেশনশিপের জন্য না, পেমেন্ট তো মানে প্রফেশনালিও সবাই যতটা কমাতে পারে ততটাই ভালো হয়। তো এইটাতে আমরা অভ্যস্ত, মানে এটা যদি পার্সোনালিও বলতো আমি অবাক হতাম না, কারণ এটাতে আমরা অ্যাক্টার্সরা খুবই অভ্যস্ত। তো তুমি আমাকে আগের বার সিজনেও তোমার পিরিয়ডিক গল্প ছিল, এবারও তাই। তো পার্টিকুলার কোনো অ্যাফিনিটি মানে পিরিয়ড? দেখো, আমার স্পেশালি শুট করতে ভাল লাগে একটুখানি এই ধরনের জনরার কাজগুলো। আর আমার কাছে এইবারে যখন এই গল্পটা যখন এসেছিল, তখন আমি দেখে খুব খুশি হয়েছিলাম যে এবারেও আমি একটা এরকম ধরনের কাজ করতে পারবো। যে আগের বারে যেমন ঢাকি যখন ছিল, একটা ফ্যামিলি ছিল, পুজো হচ্ছিল, এবারেও যেটা ছিল যে এটা আমরা আর একটুখানি পোস্ট একদম ব্রিটিশ, এটাতে আমরা ওই সময়টাকে তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে গ্রামের মধ্যে বা যে কোনো জায়গাতে মহিলাদেরকে সেইভাবে আমরা বাইরে আসা বা তাদের
শিক্ষার প্রসার ওরম হতো না। তো তারপরে আমরা যখন ওদের সাথে কথা বললাম ব্যাপারটা নিয়ে, তো ওরা এই পার্টিকুলার যে বিষয়গুলো ছিল আমাদের গল্পের মধ্যে আমরা তুলে ধরেছি, যে একটা মহিলারা সেই সময় দাঁড়িয়ে একটা স্কুলকে বা পাঠশালাটাকে সেটাকে ওপেন করছে, খুলছে। সৌম্যদার যে মানে গ্রামের মধ্যে ওয়ান অফ দ্য একজনই মাস্টার মশাই, কিন্তু সেও মেয়েদেরকে পড়ানোর জন্য এগিয়ে আসছে। তো এই ব্যাপারগুলোকে আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল এই গল্পটাকে মানে বাঁচার জন্য এবং করার জন্য। আর সোর্স মেটেরিয়াল থেকে কতটা কি চেঞ্জ করেছো? সোর্স মেটেরিয়ালটা তুমি যদি পড়ো অরিজিনালি, এইগুলো কিছুই নেই। বেসিক্যালি ওখানে যে গল্পটা ছিল, সেখানে একজন মাস্টারমশাই একটা যক্ষা রোগে এরা মারা যায়, এবারে কোন একটা রোগেতে, এবং ওই যে মেস বা একটা বাড়ির মধ্যে থাকতো, তো তারা বেসিক্যালি খড়মের খালি আওয়াজ হতো। খুবই ছোট একটা গল্প, বাট এই যে জমিদার, এই যে মানে একটা সোশ্যাল ইকোনমি একটা ব্যাপার, তার সাথে ওমেন এম্পাওয়ারমেন্ট, এইগুলো পুরোটাই আমরা রিরাইট করেছি গল্পটার মধ্যে। এটা কিছুই মূল গল্পের মধ্যে ছিল না। তোমার চরিত্রটা ব্যাপারে বলো, খুব কি ক্যারেক্টার আর কি গল্পের মধ্যে। তো একদমই। এবার পুরো সিজনটা থিমই ছিল উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে। Right, right. আমি একদম তাহলে শুরু থেকেই শুরু করছি। সেটা হচ্ছে, প্রথম যখন আমাকে মাস্টারমশাইয়ের কথা বলে, প্রথম কথা, আমি খুব একটা হরর জনরার ফ্যান নই। মানে আমার খুব ইম্পর্টেন্ট যে যদি হরর কমেডি হয় বা শুধু হরর হলে আমার মানে আমি পার্সোনালি খুব একটা পছন্দ করি না, মানে আমি আনন্দ পাই না কাজটা করতে। তো ও যখন আমাকে অফারটা করে, তখন আমি বলি যে হরর, আমাকে বলছিস ঠিক আছে, আমি তাও একটু পড়ে দেখতে চাই কেমন লাগে। তো আমি যখন পড়ি, ও যেটা বললো যে স্ক্রিন প্লেটা পড়েই সত্যি আমার ভালো লেগেছিল, কারণ এখানে শুধু হরর বিষয়টা কিন্তু নেই। মানে তুমি দেখেছো বা যারা দেখেছেন তারা ডেফিনেটলি বুঝতে পারবে, এখানে কিন্তু একটা সুন্দর ওই এক্স্যাক্টলি প্রেমের অ্যাঙ্গেল বলা যায় না, কিন্তু এই যে কাউকে মানে আমরা সবসময় দেখবে কখনো না কখনো কাউকে দেখে ইন্সপায়ার্ড হই বা কাউকে আইডল হিসেবে মনে করি, এবং তার প্রতি আমাদের একটা হয়তো ইমোশন কাজ করে, যেটা খানিকটা হয়তো রোমান্টিক। মানে আমরা জানি সেটা হয়তো মানে কোনোদিনই ডেভেলপ করবে না, কিন্তু তাও আমরা ওইভাবে ইন্সপিরেশনটা নিই। তো সেই একটা অ্যাঙ্গেল ডেফিনেটলি ছিল। আর যেটা আমার সব থেকে ভালো লেগেছে যে এরকম একটা সময়ের গল্প আমি কখনো আগে করিনি। আর এই যে যেটা বললো যে মহিলাদের নিয়ে, মানে মহিলাদের এখনো, মানে আমি বলবো এটা তো অনেক অনেক বছর আগেকার। আমি একটু এই গল্পটা বেসিক্যালি এমন না যে তখনকার গল্প, Exactly. এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু রেলিভেন্ট। যে এখনো আমরা যদি অনেক প্রত্যন্ত গ্রামে যাই বা বিভিন্ন জায়গায় যাই, মহিলাদের কিন্তু এগিয়ে আসতে গেলে কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হয়। একদম গ্রামে যেতে হবে না, বিশ্বাস করো, শহরেও যদি আমরা থাকি, একদম মহিলাদের অনেক জায়গায় আমরা দেখেছি ইকুয়াল হিসাবে এখনো ট্রিট করা হয় না, বা অনেক জায়গায় এটা হয়েছে। তো ডেফিনেটলি এরকম একটা সুযোগ যদি আমি পাই যে এরকম একটা চরিত্র প্লে করার, যেখানে আমি পার্ট হতে পারছি, আমি মহিলাদের নিয়ে কিছু মেসেজ সোশ্যালি দিতে পারছি, তাহলে ডেফিনেটলি মানে আমার সেই স্ক্রিপ্টটা বিলিভ করিস। হ্যাঁ, মানে আমি বলছি তো, আমি দেখো, আমি চেষ্টা করি যে আমি যে কাজগুলো করছি সেটা আমি যেন বিশ্বাস করে করতে পারি। ঠিক আছে, তো এইটা ডেফিনেটলি সেরকম একটা গল্প যেখানে আমার মনে হয়েছে যে মেয়েরা কিভাবে মেয়েদের ক্ষতি করছে এবং মেয়েরা কিভাবে মেয়েদের সাহায্যও করছে। মানে আমি স্পয়লার দিচ্ছি না, কিন্তু আমাদের গল্পটা দেখলে এইটা কিন্তু বোঝা যায় যে মেয়েরা মেয়েদের ক্ষতিও করছে, মেয়েরা মেয়েদের পাশেও থাকছে, এবং ইকুয়ালি অনেক পুরুষরা যেরকম মহিলাদের ডমিনেট করতে ভালোবাসে, অনেক পুরুষরা কিন্তু মহিলাদের পাশে থাকতেও ভালোবাসে। মহিলাদের জন্য তারা সত্যি চেষ্টা করে যে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো আমার কাছে মনে হয় এনাফ কারণ ছিল এই গল্পটা হ্যাঁ বলার, এবং আমি সেই জন্যই বলেছি। আর যেভাবে আমরা সত্যি গল্পটা রিলিজ করার পরে প্রশংসা পেয়েছি, আমার মনে হয় আমাদের তো কাজের অনেক রকমের বাংলায় রেস্ট্রিকশন থাকে, তার মধ্যে আমাদের কাজটা করতে হয়, কিন্তু তার মধ্যেও যে আমাদের সিনিয়র ডিরেক্টরস বলো, কো অ্যাক্টার্স বলো, এবং আমাদের আশেপাশের যারা বন্ধু বান্ধব, তারা যেভাবে কাজটা নিয়ে আনন্দ পেয়েছে বা প্রশংসা করেছে বা আমাদের পাশে থেকে বলেছে যে এরকম কাজ আরো হওয়া উচিত, আমরা সত্যি আপ্লুত হয়েছি। তুমি যদি একটু বলো, মানে তুমি পিরিয়ড ক্যারেক্টার করেছো, আমার মনে পড়ছে না আমি না 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 অ্যাকচুয়ালি প্রথমবার। তো সেইটা মানে কিরকম, মানে তুমি যখন সবই কন্টেম্পোরারি ক্যারেক্টার করেছো, তো সেখানে পিরিয়ড ক্যারেক্টার অ্যাবসলিউটলি অরিত্র, ইউ হিট দ্য নেল অন ইটস হেড। এইটা আমার জন্য সত্যি বলছি, বাকি অনেক কিছু জিনিসপত্র ছিল, কিন্তু আমার কাছে এইটা একটা খুব লোভের জায়গা ছিল। হ্যাঁ, এবং আমি আরেকটা কাজও করছি উইন্ডোজের, সেটায় যদিও কোনো নির্দিষ্ট পিরিয়ড নেই, কিন্তু একটা সার্টেন পিরিয়ড আছে। আমি সবসময় সেটা করতে চেয়েছিলাম,
শুধুমাত্র যে পাঞ্জাবি পরবো, ধুতি পরে ঘুরবো, সুন্দর লাগবে সেটা পরে তা নয়। প্রত্যেকটা সময়ের তো নিজস্ব একটা রিদম থাকে, দেখবে একটা মানুষ যেভাবে কথা বলে, হাঁটা চলা সবকিছু। আরেকটা কারণ, আমি সত্যি কথাই বলছি, এটা সর্বজিৎ জানে, সর্বজিৎ আমাকে হঠাৎ করে একদিন ফোন করে বলেছিল এরকম একটা জিনিস আছে। আই বেসিক্যালি ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ দিস টিম। অভিরূপদার যে টিম, এটা যতক্ষণ না কেউ ফ্লোরে গিয়ে কাজ করছে তারা বুঝবে না যে এরা কতটা সর্টেড। আমি একদম বাড়িয়ে বলছি না, এটা ওই সিরিজের প্রমোশন বলে বলছি না। ওয়ান অফ দ্য মোস্ট সর্টেড টিমস ইন দিস ইন্ডাস্ট্রি, হ্যান্ডস ডাউন। হ্যাঁ, আমরা 2 দিন শুটিং করেছি, সত্যি কথা বলতে যে সাংঘাতিক একটা সময় পাইনি, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এতটা সর্টেড। এবং সেখানে প্রস্থেটিক মেকআপ রয়েছে, সেই মেকআপ তোলার বিষয় রয়েছে। অনেক দূরে শুটিং হচ্ছে, চন্দননগরে। যে বাড়িতে আমরা শুটিং করেছি সেই বাড়িটা কোথায় সেটা নিয়ে আমাকে আরো 14 জন ডিরেক্টর মেসেজ করেছে, তো ওরে কি করে সেটাকে খুঁজে বার করেছে। গ্রামের যে অঞ্চলগুলো করেছি, প্রচুর জিনিস। শুট হয়েছে এটা 2 দিন শুট করে 2 দিন শুট, তো সেটা শুনে অনেকে এবং 2 দিন শুট। অরিত্র 2 দিন শুট হলে কি হয়, অনেক সময় এরকম হয় যে সকাল 4টে কল, মোটামুটি পরের দিন রাত্রির 3টে অব্দি শুটিং। মানে যতক্ষণ না একদম ঘুমিয়ে পড়ছে ফোকাস পুলার আর ডিওপি, চালিয়ে যাও, শট নিয়ে যাও, এরকম কিন্তু একেবারেই নয়। খুব সিস্টেমেটিক। প্রচন্ড সিস্টেম্যাটিক। এবং সর্বজিতের সাথে আমার অ্যাকচুয়ালি আলাপ হচ্ছে একটা খুব কন্ট্রোভার্সিয়াল সিরিজ দিয়ে, লহু। এবং সেইটা আমার প্রথম এক্সপিরিয়েন্স ওর সাথে। সেখানে আমরা প্রায় ভেবে গেছিলাম 10 দিন, থেকে গেছিলাম প্রায় 1 মাসের জন্য। যাই হোক, তো সেই বাংলাদেশে যখন আমি শুটিং করছিলাম ওর সাথে, এবং কলকাতায় 3-4 দিন শুটিং ছিল, আই এম হিউজ ফ্যান অফ হিম। ইটস দ্য ওয়ে হি কন্ডাক্টস হিমসেলফ অন সেট, প্রচন্ড অর্গানাইজড। এবং সবাই, মানে অর্ণব বলে যে ছেলেটি আমাদের সিনেমাটোগ্রাফার, ও এই সেট আপের মধ্যে, মানে হরার করা তো খুবই কঠিন, তুমি জানো সেটা। মানে ইট ইজ নট ভেরি ইজি। ডে লাইটটাও খুব চাপের হয়ে যাচ্ছিল, কারণ আমাদের সময় কম। সেখানে অর্ণব যে কাজটা করেছে, এবং সেই কাজের সূত্রে ও এত কাজ করছে এখন, সেই টিমটার জন্য আমি বলবো যে মানে সেটা আমার কাছে সত্যি ম্যাটার করেছিল। বাকি জিনিসগুলোর ব্যাপারে তো ঐশ্বর্য বলেছে। ও শুধুমাত্র লিঙ্গ বৈষম্য আমি বলবো না, কাস্ট। তুমি যদি দেখো, একটা ছোট্ট সিন আছে যেখানে কাস্টের বিষয়টা খুব সুন্দরভাবে মানে সেটার ব্যাপারে বলা আছে। তো আমি সবসময় এনজয় করেছি। আমি জি এর জন্য একটা এরকম হরার একটা গল্প করেছিলাম, যেখানে হরার ইজ দ্য ফার্স্ট লেয়ার, রাইট। কিন্তু আন্ডারনিথ দের ইজ আবার ওই গ্রামের একটা অন্য লেয়ার, যেখানে মেসেজ আছে, মেসেজ রয়েছে। কিন্তু সর্বোপরি আমি বলবো এই টিমটার ব্যাপারে, এটা সম্পূর্ণ একটা অ্যাক্টরস পার্সপেক্টিভ। বলতে চাই, অ্যাড করতে চাই, সেটা হচ্ছে তুমি জিজ্ঞেস করছিলে অরিত্র যে মানে কেন, মানে ভাই ঐশ্বর্য কেন কাজ করেছে বোন বলে। মজা করে না না না, আরে আরে আমি একদম অফেন্সিভ, রিল্যাক্স। তো আমি একটা জিনিস বলতে চাই যে হ্যাঁ, মানে ধরো পেমেন্টস অ্যান্ড অল এগুলো ছেড়ে দাও, কিন্তু ও বোন বলে ফায়দা তোলেনি সেটা কিন্তু নয়। ও কিন্তু মানে সৌমর থেকে অনেক বেশি অত্যাচার আমার উপর করেছে। মানে এমনি আমরা খুবই রেস্ট্রিকশন যেটা বলছিলাম তার মধ্যে শুট করেছি, কিন্তু বোন বলে ওইটা আর কি করতে পেরেছে। একটু দেরি করে ছাড়া, একটু তাড়াতাড়ি কল টাইম দিয়ে দেওয়া, মানে এগুলো করেছে। বললাম তোমার হয়েই বললাম, তোমাকে সাপোর্ট করে বললাম। সরিত, এবার আমি দুটো ক্রিটিসিজম পয়েন্টে আসছি। একটা হচ্ছে কি, যে গল্পটা দেখে মনে হচ্ছে কি আর একটু রান টাইম বেশি ডিমান্ড করে। তোমরা শর্ট ফরম্যাটে করছো, কিন্তু মানে কিছু জিনিস যেন একটু তাড়াতাড়ি হচ্ছে, প্রেম হওয়াটা বলো, বা তারপরের ঘটনাগুলো বলো, বিট্রেয়ালটা বলো, ঠিক আছে, বা ধরো বাড়িতে তান্ত্রিক আসছে, খুব পেসটা যেন খুব ফাস্ট যায়। দেখো এই জিনিসটা না আমি না করার আগেই একসেপ্ট করে নিয়েছিলাম যে আমাকে যখন চ্যানেল থেকে বা যখন স্ক্রিপ্টটা দেওয়া হয় এবং আমাকে একটা সার্টেন বাজেট আছে এবং সার্টেন ডেজ অফ শুট করতে হবে, তো আমি এটা প্রথমেই একসেপ্ট করে নিয়েছিলাম যে আমাকে যদি এই গল্পটা করতে হয় আমাকে এই রেস্ট্রিকশনগুলো মাথায় রেখেই করতে হবে। তো বাকি জিনিসগুলো নিয়ে হয়তো অনেকে ক্রিটিসাইজ করতে পারে, কিন্তু আমার হাতে কোনোটাই কিছু নেই। আমি ইন ফিউচার লাকিলি আমি তোমাকে বলতে চাইছি এই কাজটা করেছি এরকম ভাবে বলে আমার কাছে কিন্তু প্রচুর ফোন কলস এসেছে অনেক ডিরেক্টর এবং অনেক প্রোডাকশন হাউসে, যে তোমাকে নিয়ে আমরা ভাবছি। লাকিলি জানি না আমি কি হবে ইন ফিউচার। আমি অনেকের সাথে মিটিংও করেছি রিসেন্টলি জাস্ট বিকজ অফ মাস্টার মশাই। এবং শুধু আমি একা না, আমি এটুকু বলতে আমার যে ডিওপি ছিল অর্ণব গুহ, তো ওকে প্রায় কেউই চেনে না, ও একদমই নতুন আমাদের মতন। ও রিসেন্টলি এমন ডিরেক্টরের কাছ থেকে ফোন পেয়েছে যে তুমি কাজ করছো অ্যাজ আ ডিওপি, তুমি কি আমার সাথে কাজ করবে?
তো হয়তো অর্ণবের হয়তো কিছুদিন পরেই আমরা জানতে পারবো খুব বড় বড় কিছু প্রজেক্ট আসতে চলেছে। তো এটা আমার কাছে বিশেষ করে পাওয়া যে ও আমার সাথে কাজ করে, বা আমি নিজে কিছু ফোন কল পাচ্ছি, কিছু আমি তো প্রচুর বছর হয়ে গেলে অ্যাসিস্ট করছি। আমার যে সিনিয়র ডিরেক্টর যাদের সাথে আমি অ্যাসিস্ট করেছি, তারা যখন আমাকে ফোন করে বলেছে যে তুই এটা বানিয়েছিস 2 দিনের মধ্যে এটা করেছিস, ওটাই না আমার কাছে সবচেয়ে বড় পাওনা ছিল। যে তারা স্পেশালি মানে আমি অভিরূপদার সাথে মুম্বাইতে যখন ছিলাম, আমাদের রিটা সান্যাল বলে আমরা হটস্টারে সিরিজ করেছিলাম, ওখানকার ডিওপি আমায় ফোন করেছিল, অনিল কাটকে ফোন করে বলে চ্যাটে যে तूने ये बनाया है, तूने डायरेक्ट किया है? हाँ सर मैंने ही किया। बोले क्या बात कर रहे, तूने किया है और कितने दिन में शूटिंग किया? मैंने बोला আমি বললাম যে আমি 2 দিন। 2 दिन में तो ये बनाया है। উনি ভাবতেই পারছেন না যে এই যে পিরিয়ডিক কস্টিউম, লোকেশন, বিকজ উনি অনুরাগ বাসুর যে স্টোরিজ অফ রবীন্দ্রনাথ টেগোর ওখানে অ্যাসিস্ট করেছিলেন উনি, তো উনি এই পিরিয়ডিক ব্যাপারটা জানেন। তো ওটা দেখে উনি খুব টাচ হয়েছেন যে বেঙ্গলের একটা পিরিয়ডিক কাজ হচ্ছে, দেখেছেন, উনি ফোন করেছেন। তো মুম্বাইয়ে বসে উনি আমার এই ছোট্ট আরো আনন্দের কাজ দেখে এরমভাবে ফোন করছেন, এর থেকে বড় পাওনা অন্তত আমার কাছে আর কিছু হতে পারে না। তো যে যাই ক্রিটিসিজম করে আমি কিন্তু খুব পজিটিভ নোটেই আছি এটা নিয়ে। Definitely ভালো। হ্যাঁ আমার ওই একটা ওইটা জিনিস মনে হয়, হ্যাঁ মানে আমার হ্যাঁ হ্যাঁ সেটা তো হ্যাঁ হ্যাঁ আর একদম সেকেন্ড আইটা যে তুমি লাস্ট টাইম সোশ্যাল মেসেজের সাথে হররটাকে ভালো ব্যালেন্স হয়েছে, হ্যাঁ হ্যাঁ জাম্প স্কেয়ারের সিনস গুলো প্রপার ছিল, হ্যাঁ, এবার হ্যাঁ। একটু যেন ফাস্ট ওটা Exactly, এটা হয়তো স্ক্রিন প্লের জন্য হয়েছে। এটা আমরা আরো বেটার ওয়ার্ক করবো ইন ফিউচারে। যে হরার একটা জিনিস মানে অনেকে হয়তো বুঝতে পারে না, যে আমি রিসেন্টলি ভূত বাংলা দেখছিলাম, ছবিটা আমার খুব একটা ভালো লাগেনি, মানে বিশেষ করে সেকেন্ড হাফটা। কিন্তু ওরা যে স্কেলে এই হরার সিনগুলো ট্রিটমেন্ট করেছে, আমাদেরও রিসেন্টলি একটা সিনেমা আসছে কাল রাতে, আমি অভিরূপদাকে বলছিলাম যে অভিরূপদা আমরা সময়টা পেলে হয়তো ওদেরকে কিন্তু বিট করে দিতে পারতাম, আমাদের যদি না কেউ বলে দিত যে এতদিনের মধ্যেই ছবিটা তোমরা করো। তো এই জিনিসগুলো আমাদেরকে না একসেপ্ট করেই নিতে হবে। তবে আমি কোনো কমপ্লেন করতে চাইছি না, কিন্তু আমি জানি, আমার বিলিভ আছে যে আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে বড় হবে এবং আমরা ওই জায়গাটায় যেতে পারবো, তখন আমরা খুলে শুটিংটা করতে পারবো মনের মতন করে। আর কি বলবে? এরপর আর কি বলবে? এরপর আমি শুধু বলতে পারি যে অ্যাটলিস্ট বোন লাকি যে এত কিছু হচ্ছে, বোনকে নিয়ে কাজ করার পরে এত ডিরেক্টরস ফোন করছে, তো থ্যাঙ্কস। আমরা তো সেই তো রাইট। চলো এটা ডেফিনেটলি করবো সবাইকে নিয়ে। থ্যাংক ইউ খুব ভালো Thank লাগলো। you, কথা thank বলে you so দর্শকদেরকে বলে দাও মাস্টারমশাই। শুভ নববর্ষ। তারপরে তোরা এবারে বল। হ্যাঁ, আমরা শুভ নববর্ষ। সে বলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুভ নববর্ষ। সুযোগ কিছুদিন পরে দাঁড়াবে, মানে কিছু বছর পরে। তাই মনে হলো তোমাদের? থ্যাঙ্কস, গুড ওয়ান। পার্টিটা কিন্তু আমি চাই। জানো, আমাকে একটু জানিও। এই কালারটা খুব সুন্দর না? রেড। আচ্ছা, এখানে তো অরেঞ্জও না আছে। না, ও ভূত, ও Green-ও আছে। ভূতেরই কি করেছে ওর পরে আর বলে। হ্যাঁ, বাহ, নাইস, গুড ওয়ান। আমরা আমাদের একটাই পরিচয়, মানুষের পাশে থাকবো, এটা হলেই হবে। আর হ্যাঁ, মানুষের পাশে থাকবো, আর ডেফিনেটলি আরো একটু হ্যাঁ, আপাতত আমরা আরো আনন্দ পাশে এবং মাস্টার মশাইয়ের পাশে থাকতে চাইছি। হ্যাঁ, তো শুভ নববর্ষ সবাই। আরো আনন্দতে গিয়ে মাস্টার মশাই দেখুন, এবং মানে শুধু মাস্টার মশাই না, আরো দুটো গল্প আছে, সেটাও দেখুন। যারা এখনো মানে সাবস্ক্রিপশন নেননি আরো আনন্দের, তারা নিয়ে ফেলুন। এবং মাস্টার মশাই তো স্ট্রিম করছে, অনেকে দেখে প্রশংসা করেছে, তাদের অনেক ধন্যবাদ। যারা এখনো দেখেননি তারা প্লিজ মিস করবেন না। এত গল্প শোনার পর তো আর মিস করা উচিত না আমার মনে হয়। ধন্যবাদ। ঐশ্বর্য খুব ভালো বাইট দেয়, পুরোটা মোটামুটি ও বলে দিয়েছে। একটাই কথা আপনাদের বলবো, আপনাদের দেখে খারাপ ভালো যা মনে হয় অনেস্টলি বলবেন, আমাদের ট্যাগ করবেন, আমাদের ডিরেক্টর সর্বজিৎকে ট্যাগ করবেন। যদি আপনাদের খারাপ লাগে, ভালো লাগলে অবশ্যই আমাদেরকে ট্যাগ করবেন, এইটুকুই বলা। এবং লাস্ট আমাদের তোমার হ্যাঁ। দুজনের কাছে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আমি সর্বজিতের সাথে যতগুলো কাজ করেছি, হ্যাঁ। আমরা সেটে গেলেই আমি সর্বজিৎকে বলি, সর্বজিৎ তুমি হিরো হতে পারছো। কি হ্যাঁ, করছো? হ্যাঁ। তো তোমাদের এটা কি ওপিনিয়ন যে আগামী বিধানসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন ঐশ্বর্য সেন, এবং আগামী বছর মৃগয়া 2.5 না, না, 1.5 তো হয়ে গেছে, এবার 2.5 এ ও আচ্ছা। ঋত্বিক চক্রবর্তীর পাশে
দাঁড়াবেন কে? মানে অনেকগুলো হয়তো বিরাট তারা এগিয়ে যেতে পারে, বাট ডেফিনেটলি মানে এটা আমাকে অরিত্র না, আমাকে অরিত্র এটা বারবার বলেছে যে তুমি এটাকে নিয়ে ভাবো সিরিয়াসলি। আমি এখনো ভেবে উঠতে পারিনি, বিকজ আমার বিহাইন্ড দ্য ক্যামেরাতেই ভাল লাগে কাজ করতে, বাট ডেফিনেটলি যদি সুযোগ থাকে কেন করবো না। কি মনে আছে যে ও অরিত্র আমাকে একটা পার্টিতে ডেকে, আমার ওর সাথে কথা হচ্ছিল, আমাকে ডেকে বলেছে শোনো না তোমার দাদা সর্বজিৎ ও কিন্তু হিরো হতে পারে, আচ্ছা ও কেন হচ্ছে না হিরো? আমি বলছি প্লিজ কোনোদিনও ভুল করে ওর সামনেই কথাটা বলবে না, এমনি ওর মানে মাঝে মাঝে আমাদের সামনে আর কি মাটিতে পা পড়ে না, এরপর একেবারেই পড়বে না। তো আমার দিক থেকে নো 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 নো, ও থাক, ও ডিরেক্টর, আমি অ্যাক্টর, গুড। থ্যাংক ইউ